রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি তানিয়া হারুন। মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখেছিল নতুন দিনের, কিন্তু অচিরেই মানুষের মোহভঙ্গ হয় যখন জুলাই আন্দোলনকে পুঁজি করে কিছু মানুষ নিজের আখের গুছিয়েছে, জুলাইকে বিকিয়ে ঘরে তুলেছে লাভের গুড়। যেমন একসময় মুক্তিযুদ্ধের চেতনা বিকিয়ে লাভের ফসল ঘরে তুলত কিছু মানুষ, কারো কারো কাছে জুলাই হয়ে উঠেছে রাজনৈতিক ব্যবসায়িক পণ্য। জুলাই চেতনা ব্যবসা এতটাই প্রকট আকার ধারণ করে যে এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলতে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক ব্যবসা সহ্য করা হবে না। কিন্তু কেন জুলাইয়ের চেতনা বিতর্কিত হলো? কারা জুলাইকে রাজনৈতিক ব্যবসার পণ্য করে তুলল? জুলাই আন্দোলনের নেতাকর্মীরাই কি জুলাই ঐক্যকে দ্বিধা বিভক্ত করার জন্য দায়ী? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সঙ্গে কঠিন কথা সহজে স্টুডিওতে আছেন ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান, এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাদের দুজনকে আজকের কঠিন কথা সহজের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া জানাতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। এছাড়াও সরাসরি প্রশ্ন করতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে। আমরা বলছিলাম যে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। সারোয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানুষ স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশের, নতুন পরিবর্তনের, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যে স্বপ্ন তারা নিয়েছিল, এই যে জুলাই আন্দোলনের মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে? আপনাকে ধন্যবাদ। কতটা পূরণ হয়েছে আমি বলবো যে অনেকটাই পূরণ হয় নাই, এবং সে পূরণ না হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের সংস্কার কার্যক্রম এবং তারপরে নির্বাচনের মধ্যে নতুন সরকার ক্ষমতায় আসা, এর মধ্যে আপনার কি কি সংস্কার করতে হবে সেটার একটা সুনির্দিষ্ট এবং কিভাবে করতে হবে সে ব্যাপারে একটা সুনির্দিষ্ট জাতীয় ঐক্যমত্য হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমল ওই সময় থেকেই আমলাতন্ত্র সহ আমরা যাদেরকে ডিপ স্টেট বলি কিংবা রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতাসীন পক্ষ, তারা আসলে একটা সংস্কার বিরোধী অবস্থান নিয়েছে, এবং সংস্কার বিরোধী অবস্থান নেওয়ার কারণে অনেকগুলো সংস্কার আসলে মানে টোটালি ধামাচাপা পড়েছে। আমরা তো জুলাই সনদের ভেতরে অন্তর্ভুক্ত সংস্কারগুলো নিয়ে কথা বলি, সেগুলোর ব্যাপারে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু এর বাইরেও যেগুলো জুলাই সনদের অংশ না, সেই সংস্কারগুলোও কিন্তু আপনার হয় নাই, বা সেগুলো আসলে আলোর মুখ দেখে নাই। মিডিয়া সংস্কার, এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। শ্রম সংস্কারের কোনো অগ্রগতি নাই। এরকম আরও বেশ কিছু সংস্কার আছে যেগুলো আসলে স্থানীয় সরকার সংস্কার, এগুলো একেবারে ধামাচাপা পড়ে গেছে। প্রশাসনিক সংস্কার, এটাও ধামাচাপা পড়ে গেছে। পুলিশ সংস্কার, এটা যদিও জুলাই সনদের মধ্যে আছে, কিন্তু এটাও এক ধরনের ধামাচাপা পড়ে গেছে। ফলে আপনি যেটা শুরুতে যেটা বলছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র করার দিয়ে কতটুকু আমরা গেলাম, আমাদের কাছে কিন্তু মনে হয়েছিল যে নির্বাচনের আগে যতটুকু যা বিতর্ক হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, সেটার পরে এই গণভোট হওয়ার পরে এটা নিয়ে আর বিতর্ক করতে হবে না, এবং এটা যে নতুন সরকার এসেছে তারা আসলে জনগণের ম্যান্ডেট অনুযায়ী তারা এটা করে ফেলবে। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম যে প্রথমেই একটা বড় ধরনের ধাক্কা আসলো কয়েকটা ধাপে। একটা, প্রথম হলো সংবিধান সংস্কার পরিষদ, যেটা হয়েছিল সেটা গঠন করলো না সরকার। দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এবং অর্থনৈতিক সেক্টরের আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমাদের কিন্তু অর্থনীতিতে খুবই খারাপ অবস্থা, তো সেখানে অর্থনীতি বিশেষত ব্যাংকিং সেক্টরের সংস্কারগুলো হলো না। তারপরে আপনার মানবাধিকার সংক্রান্ত সংস্কারগুলো সরকার বাতিল করে দিল। এরকম গুরুত্বপূর্ণ 20টা সংস্কার
অধ্যাদেশ সরকার বাতিল করে দিয়েছে এবং এরপরে জুলাই সনদ গণভোট এটার ব্যাপারে সরকার এক ধরনের লিপ সার্ভিসিং দিচ্ছে যে আমরা এটা করব এবং অক্ষর অক্ষর করব, কিন্তু কিভাবে তারা করবে, কি রোডম্যাপে করবে, যে রোডম্যাপে আমরা একমত হয়েছিলাম সেটা তো সরকার অ্যাগ্রি করছে না। তাহলে আপনাদের রোডম্যাপ কি, কিভাবে আপনারা করবেন সেটাও কিন্তু তারা বলছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দলীয় নিয়োগ হচ্ছে। আজকে যেটা সর্বশেষ দেখলাম যে কমিউনিটি ব্যাংক, যেটা পুলিশের ব্যাংক, সেখানে একজন এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করার আগেই সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী এবং নির্বাচন কমিশনের একজন প্রভাবশালী কর্মকর্তা, তাদের দুজনের চাপে তাকে পদত্যাগ করিয়ে তাদের পছন্দের একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে। এটা হলো কমিউনিটি ব্যাংকের ক্ষেত্রে। এবং যাকে এখানে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তিনি বললেন যে আমি আশা করেছিলাম যে কাজ করতে পারবো, এবং ব্যাংকিং খাত সেক্টরে তার যথেষ্ট সুনাম ছিল, কিমিয়া সাদাত সাহেব, কিন্তু তাকে আপনার বরখাস্ত করা হলো বা তাকে পদত্যাগ করতে বলা হয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে। এবং এখানে একটা দলীয় নিয়োগ হবে, শোনা যাচ্ছে যে একজন প্রভাবশালী মন্ত্রীর পরিচিত একজনকে এখানে বসানোর জন্য এই কাজটা করা হয়েছে। ফলে এই যে নিয়োগগুলো, এবং আপনি বিসিবিতে দেখেছেন বিসিবিতে কিভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সরকার কিন্তু শুধু ফ্যামিলি কার্ডটা আমরা যেটা দেখছি যে গরিব মহিলাদের মধ্যে বিতরণ করছে সেটা না, বিসিবিতেও কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তার স্থায়ী কমিটির 3 সদস্যকে ওখানে, 3 সদস্যের সন্তানকে ওখানে বসানো হয়েছে, ববি হাজ্জাজের স্ত্রীকে বসানো হয়েছে, ইশরাক সাহেবের ভাইকে বসানো হয়েছে। এগুলো তো রিয়েল ফ্যামিলি কার্ড, এগুলো আপনার করা হচ্ছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের ঘটনা আমরা জানি, ইন দ্য মিন টাইম IMF এ সরকার গেল, কিন্তু সেখান থেকে লোন না পেয়ে ফেরত আসলো। মানে একদিকে অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর ক্ষেত্রে সরকার পিছিয়ে এসেছে। ফলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কতটুকু আগালাম, আমরা তো আগাই নাই, বরং যেটুকু আমাদের অগ্রগতি ছিল সেখান থেকে আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি। এটা হচ্ছে এখনকার পরিস্থিতি। জি, ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছে আসতে চাই। দেখা গেছে জুলাইয়ের চেতনাকে আসলে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মালিকানা এবং কৃতিত্বের একটি প্রতিযোগিতা শুরু হতে আমরা দেখতে পেয়েছি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়েও বলেছেন যে জুলাইয়ের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক কোনো ব্যবসা বরদাস্ত করা হবে না। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আন্দোলনের চেতনা যখন রাজনৈতিক ব্র্যান্ডিং এর হাতিয়ার হয়ে যায়, তখন কি এই যে মূল আন্দোলনের মূল শক্তি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আর এত সম্ভাবনাময় জুলাই আসলে কেন বিতর্কিত হলো? আপনাকে ধন্যবাদ। চ্যানেল ওয়ানের পুনর্জন্মে চ্যানেল ওয়ানকে স্বাগতম। চ্যানেল ওয়ানের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখুন, জুলাই আন্দোলনের যে হিট অফ দ্য মোমেন্ট স্পিরিটের আন্দোলনের পরবর্তী সময় 36 দিনের মাথায় যে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং দেশ থেকে বিতাড়িত হওয়া, একসাথে ফেসিবোদের পতন হওয়ার পরবর্তী সময়ে যে জায়গাগুলো আসলো, সংস্কার বলেন, নির্বাচন বলেন, ইন্টারিমের যে টোটাল যে 18 মাসের যে জার্নি, টোটাল পুরো, এবং তার পরবর্তী সময়ে যে জিনিসটা, সেই জিনিসটার জন্য সবচেয়ে বড় ঘাটতির জায়গা হচ্ছে ট্রাস্টের ঘাটতি। ধরেন আমরা একজন আরেকজনকে যদি ট্রাস্ট না করতে পারি, তাহলে হচ্ছে কি এই বিশ্বাসহীনতার জায়গাগুলো হচ্ছে কি নতুন নতুন সংকটে জন্ম দেয়। যার কারণে হচ্ছে কি প্রত্যেকটি রাজনৈতিক দল যখন এরকম একজন আরেকজনকে দোষারোপ করে, তখন সে জায়গা থেকে মালিকানার ভাগটাও আসে, একই সাথে কৃতিত্বের দাবিটাও আসে, এবং একই সাথে নিজেকে বড় করে তোলার যে প্রবণতা, সেই প্রবণতাটাও আসে। এবং যার কারণে আমরা মূলত ধরেন একটা কাঙ্ক্ষিত যে ইলেকশনটা ধরেন ইউনূস সরকারের শত ব্যর্থতার মাঝেও যে একটা সফলতা ছিল, যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা এবং পিসফুল পাওয়ার ট্রানজ্যাকশন। তার পরবর্তী সময়ে যে আমাদের এই জুলাই সনদ বলেন, অধ্যাদেশ বলেন, প্রথম অধিবেশনের এতগুলো ধাপ বলেন, প্রত্যেকটি জায়গায় আমরা দেখলাম যে একটা ট্রাস্ট এবং বিশ্বাসহীনতার জায়গা রয়েছে। এখন সংবিধান সবসময় কিন্তু একটা মোটা দাগে শোকেসেই থাকে, কিন্তু যখন সংকট তৈরি হয় তখনই আমরা সংবিধানের কাছে সবাই ছুটে যাই। এখন এই জায়গাগুলো থেকে যদি ধরেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং পলিটিক্যাল এগ্রিমেন্ট না হয়, তাহলে সেই জায়গা থেকে কিন্তু সন্দেহটা থেকে যায়। এবং আমি মনে করি ধরেন জুলাই যে সনদটা, আপনি যদি 5 থেকে 8 আগস্টের মধ্যে যদি সংবিধানটাকে ফেলে দিতেন, তাহলে আর এসব আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ইভেন আপনাদের এই টকশোতেও আজকে ইলেকশনের পরে একটা ক্ষমতাসীন দলের এতদিন চলে গেল, ওই ভাই যে কথাগুলো বলছে যে এত সংকট, অর্থনীতি সংকট, নানা সংকট, এখন জনগণের জন্য আমরা কথা বলতে গেলে এই বিষয়গুলো কথা বলা উচিত ছিল। কিন্তু আমরা কেন বারবার সেই জুলাই সনদ দিয়ে ফিরে যাচ্ছি? কারণ ফিরে যাচ্ছি কেন, আমরা আন্ডারস্ট্যান্ডিং এবং ট্রাস্টের জায়গাটা আমাদের চরম লেভেলের ঘাটতি রয়েছে। আপনি দেখেন জুলাই সনদ যদি আমি আবার বলি, যদি 5 থেকে 8 আগস্ট যদি সংবিধানটাকে আপনি ফেলে দিতেন বা স্থগিত করতেন বা নতুন সংবিধান লিখতেন, তাহলে এসব আলোচনা কোনোই দরকার ছিল না। কিন্তু যেহেতু আপনি সেটা করেননি, শুরুতে গোড়াতেই যেহেতু ভুলটা রেখে গেছেন, তার মানে হচ্ছে কি আপনার সুপ্রিম ল সংবিধানকে মানতে হবে এবং সংবিধানের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্য থেকে আপনার আলাপ আলোচনা করতে হবে। সেক্ষেত্রে ডাক্তার রাকিব আল হাসান, জুলাইকে যে বিতর্কিত করতে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন কিনা? আমি ভূমিকা বলবো না, ব্যাপারটা হচ্ছে কি ধরেন এখানে যারা আমাদের জুলাইটা বুঝতে হবে, জুলাইটা মূল ফ্রন্ট লাইনে ছিল ছাত্র জনতা। এখানে কোনো পলিটিক্যাল পার্টি
একদম সিনে ছিল না, তারা বিহাইন্ড দ্য সিনে ছিল। তো যেহেতু পরবর্তী সময় এটা আমি মনে করি যে পুরনো আলাপ আবার নতুন করে শুরু করতে হয়, যে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে জুলাইয়ের স্টেক্স বা ক্ষমতার অংশীদারিত্ব হওয়া ছাত্রদেরকে, তখন তার ওনারা কোনো পার্টি ছিল না, এনসিপি ছিল না বা হোয়াটএভার কিছু ছিল না, কিন্তু ওখানেই সবচেয়ে বড় ভুলটা ছিল। মানে আমরা শুরুতে অনেকগুলো ভুল করে ফেলেছিলাম। যদি ধরেন তর্কের খাতিরে ওইটাকে আমি বিপ্লব ধরে নিতাম, যদি আপনি সংবিধানটাকে ফেলে দিতেন, নতুন সংবিধান লেখার প্রচেষ্টা যেতেন, তাহলে আজকে এই বিতর্কগুলো তৈরি হতো না। এখন যেহেতু ওই জায়গা আপনি করতে পারেননি, এখন আবার সেখানে কৃতিত্বের দাবি ওঠে, একটি দল নিজেকে বড় করে তুলতেছে, বলতেছে আমরা না থাকলে জুলাই হতো না, ছাত্র জনতা বলতেছে আমরা না থাকলে হতো না। মানে এই যে বিশ্বাস মানে হীনতার যে জায়গাটা তৈরি হয়েছে, এবং সর্বশেষ এটা ছোবলটা আসলে সংবিধান এবং জুলাই সনদ কেন্দ্রিক। দেখুন, জুলাই সনদ কেন্দ্রিক কিন্তু বিশ্বাসহীনতার কোনো জায়গা তৈরি হওয়ার কোনো জায়গা আমি দেখি না, অবকাশ আমি দেখি না। কারণ পলিটিক্যাল পার্টিগুলো এখানে সাইন করেছে, 25টি রাজনৈতিক দল এখানে সাইন করেছে স্বাক্ষরিত জুলাই সনদের ব্যাপারে। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারংবার এটি বলেছেন। তো এবং সেটার জন্য আপনি দেখেন, যদি ট্রাস্টের জায়গা না থাকতো তাহলে তো 133টা অধ্যাদেশের মধ্যে 20টা উনি বলতেছেন, কিন্তু 98টা তো হুবহু আমি ফটোকপি করে মেরে দিলাম, বাকি 15টা আংশিক সংশোধন করে মেরে দিলাম। এবং বাকি যে 20টা, সেটার জন্য কিন্তু মাননীয় আইনমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে আমরা এগুলোকে অধিকতর গ্রহণযোগ্য আইন করে তুলবো। এবং জুলাই সনদের জন্য যে 180 দিনের একটা টাইম ফ্রেম ছিল, বা আর একটা কথা বলছে যে জুলাই যেহেতু সংবিধান সংস্কার কমিশন হয়নি, তাহলে এখন কোন রূপরেখায় যাবে এটা উনি বলতেছেন না। কিন্তু লাস্ট অধিবেশনের সর্বশেষ দিনে সম্ভবত আইনমন্ত্রীরা বলেছেন যে আমরা একটা কমিটি গঠন প্রস্তাব দিয়েছি অলরেডি, 12 জন থাকবে সরকার দলীয় থেকে, তার মধ্যে 7 জন বিএনপি থেকে, 5 জন তার শরিক দল থেকে, ইনক্লুডিং এখানে বাম দল এবং জাতীয় পার্টিকে রাখা হয়েছে। এবং বিরোধী দলকে 5 জন রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জামাতে আমির তিনি বলেছেন যে আমরা এটাকে বিবেচনা করে দেবো, যেহেতু আমাদের একটা দাবি ছিল সংবিধান সংশোধন নয়, আমরা সংবিধান সংস্কারের দিকে যাব, সেক্ষেত্রে আমরা এটা বিবেচনা করে আমরা জানাবো। সুতরাং প্রত্যেকটা জিনিস এখানে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং না হলে আপনি কোথাও ঐক্যমত পৌঁছাতে পারবেন না। এবং সরকার, আমি একটা শেষ করি 10 সেকেন্ডে, সেটা হচ্ছে ধরেন সরকার কতটুকু করতেছে না, সেটার জন্য সরকার যেহেতু 180 দিনের একটা টাইম ফ্রেম রয়েছে, 180 দিনের মধ্যে যদি সরকার সে কাঙ্ক্ষিত অর্জনে লক্ষ্যে পৌঁছতে না পারে, তখন আমরা সরকারকে দায়ী বা কাঠগড়ায় আনবো। এর আগে তো আপনি সমালোচনা করার জায়গা করতে পারেন, বিরোধী দল করতে পারেন, কিন্তু তাকে দোষারোপের জায়গা আমি দেখি না। জি সারোয়ার তুষার, একসময় মুক্তিযুদ্ধের চেতনা বিকিয়ে লাভের ফসল মানুষ ঘরে তুলতো, ঠিক একই অভিযোগ এবার জুলাইয়ের চেতনা নিয়েও মানুষ বলছে রাজনৈতিক ব্যবসায়িক পণ্য করে তুলেছে কিছু মানুষ, বিকিয়েছে যার যেমন ইচ্ছা। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? আমি জানি না কাদের এই অভিযোগ, আমি বরং দেখি যে জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ বাদ দিলে, মুক্তিযুদ্ধ আমাদের ফাউন্ডেশন, এটা হচ্ছে সবচেয়ে মানে আমাদের কত এই জনগোষ্ঠীর 200-250 বা 500 বছর ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে মানে ফান্ডামেন্টাল ঘটনা। এটাকে যদি আমি একপাশে রাখি, এছাড়া গত 70 বছরে আমাদের এই অঞ্চলে যে সকল গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ গণ অভ্যুত্থান হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। কিন্তু এটা সবচেয়ে অভাগা গণ অভ্যুত্থানও, কারণ এটা 1 বছর না যেতেই এটাকে নানাভাবে আপনার বেহাত করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা আমরা দেখেছি। এবং এমনকি যে সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, তাদের শাসনামলেও আমরা এই ধরনের নানা প্রচেষ্টা দেখেছি। এবং ওই সরকার তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, ফলে তার কোনো যেটাকে বলে যে পলিটিক্যাল সাপোর্টও ছিল না, তারা টিকে ছিল রাজনৈতিক দলগুলোর সমর্থনে। কিন্তু মানে ওই সরকারের ঘরের শত্রু বিভীষণই ছিল অনেক। তার গোয়েন্দা সংস্থা সম্ভবত একমাত্র সরকার যার গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে কাজ করেছে অনেক ক্ষেত্রে। রাস্তায় আমরা শত শত মুভমেন্ট দেখলাম, হঠাৎ করে আচমকা, মানে কারণে অকারণে। এখন কিন্তু সেসব মুভমেন্ট নাই। তো ওই দাবিগুলো কি পূরণ হয়ে গেছে? দাবি পূরণ হয়নি, কিন্তু সেই মুভমেন্টগুলো আর এখন দেখা যায় না। কিন্তু এখন আমরা যখন কিনা এখনো জুলাইয়ের চেতনা তো একটা ধারণা, কিন্তু যেগুলো মূলত হওয়ার কথা, যেগুলো যেগুলো আপনি করার কথা, সংস্কার এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং অন্যান্য, সেগুলো যখন এখনো তখন কিন্তু আমাদেরকে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটা কারা বিতর্কিত করলো, কেন বিতর্কিত করলো। আমি মনে করি শুরু থেকেই এস্টাবলিশমেন্ট এবং প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র নেতৃত্বকে আন্ডারমাইন করার একটা প্রচেষ্টা ছিল, তাদেরকে খাটো দেখানোর একটা প্রচেষ্টা ছিল, হ্যাঁ, এবং কৃতিত্ব নেওয়ার ভাগাভাগির করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা গেছে। এটার কোনো দরকার ছিল না, কারণ এটা আমরা সবাই জানি যে গণ অভ্যুত্থান কনসেপচুয়ালি এটা সবার অংশগ্রহণে হয়েছে, সবার এটা মালিকানা। কিন্তু এই যে আন্ডারমাইন আপনি করতে যাওয়ার মধ্য দিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং বিভাজন তৈরি হয়েছে এবং আরও ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে যখন কিনা এই সংস্কারগুলো হলো না। আপনি যদি এই সংস্কারগুলো করে ফেলতেন, এটাই কিন্তু জুলাইয়ের চিহ্ন কিন্তু এখন জুলাই সনদের মধ্যেই রয়েছে। মানে এটাই কিন্তু এখন একমাত্র স্মারক, আপনি জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কি পেয়েছি ওইটাই আপনাকে দেখাতে হবে। এগুলো যদি আপনি করে ফেলতেন, তাহলে কে বিতর্কিত করছে ব্যক্তি হিসেবে, যে বিতর্কিত করেছে সে রিজেক্টেড হবে জনগণ দ্বারা।
কিংবা কারোর বিরুদ্ধে যদি কোনো অপরাধ থাকে সে সেটার জন্য শাস্তি পাবে। কিন্তু আপনি যেগুলো করার কথা সেগুলো যদি আমরা জাতিগতভাবে বা সমষ্টিগতভাবে করে ফেলতাম তাহলে কিন্তু আর এতগুলো জিনিস নিয়ে আমাদেরকে কথা বলতে হতো না, বা এই বিতর্ক চেতনা এগুলো নিয়ে আলাপ করতে হতো না। সারোয়ার তুষার, যদি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেমন ডাক্তার রাকিব আল হাসানও বলছিলেন যে এখন আসলে কোন পক্ষ জুলাই চেতনাকে ধারণ করে, এই যে মালিকানা কিংবা কৃতিত্বের একটি প্রশ্ন আসে যে আমরা জুলাইয়ের চেতনার পেছনে আমাদের অবদান বেশি এরকম বিভিন্ন পক্ষ নিচ্ছে। সেক্ষেত্রে যারা নিম্নবিত্ত পরিবারের যারা ছিলেন, যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিংবা দারিদ্র্য থেকে শুরু করে সব ধরনের মানে জনমত নির্বিশেষে সব মানুষ আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ নেমেছিল এই জুলাই চেতনার পেছনে, তাদের অবদানও আমরা দেখতে পেয়েছি। তো সেই ক্ষেত্রে তাদের কৃতিত্বের জায়গাটা আসলে কোথায়? সবচেয়ে বেশি কৃতিত্ব তাদেরই যাদেরকে আমরা চিনি না, নামহীন গোত্রহীন। সেগুলো কি রাজনৈতিক দলগুলো বলছে? না, বলছে না। এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যেমন আপনি দেখবেন বিএনপি শুরুর দিকে বলা শুরু করলো যে আমাদের এতজন শহীদ, তো কেউ তো অস্বীকার করে নাই। এবং শহীদের সংখ্যা তারা একবার বলেছে 400, একবার 600, একবার 800। এই যে দলীয় কৃতিত্ব নিতে শুরু করা, আমরা তো বলেছি যে আবু সাইদ যতটুকু আমাদের, ওয়াসিমও ততটুকু আমাদের, সব শহীদ আমাদের, কে কোন দলের কোন ব্যানারের এটা ইম্পর্টেন্ট। কিন্তু আবার আমরা এই অভিযোগও পেয়েছি সারোয়ার তুষার, একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে। সেটি হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের 5ই আগস্ট গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে শহীদ, এরপর হয়েছে হত্যা মামলা, এবং আদালতে হাজির হয়ে সেই 164 ধারায় জবানবন্দি দেয় তারই বাবা। তার বাবা জহিরুল ইসলাম রাজু জানান হত্যা মামলা ছিল পুরোপুরি সাজানো। এতে তিনি দায়ী করেন কেরানীগঞ্জের জাতীয় নাগরিক পার্টির নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাটকে। তো এই অভিযোগকে কোন পর্যায়ে নেতা আমার জানা নেই, আপনি যার নাম বললেন। জি, কারণ এই নামে কাউকে আমি চিনতে পারলাম না এই মুহূর্তে। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে সেটা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই যে আমি দেখেছি যে যখনই জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট কারো নাম পাওয়া যায় তখন জাতীয় নাগরিক পার্টির নেতা বানিয়ে দেওয়া হয়। যেমন এই যে শাহজাহান সাহেব, আমি তো ওনাকে চিনি না, কিন্তু আমরা ধরেন আমি কিন্তু নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, কিন্তু যিনি একটা এই নামের যে একটা আমাদের সামনে আসলো তিনি হয়ে গেলেন জাতীয় নাগরিক পার্টির নেতা। এটা হলো ফ্রেমিং, যে তাকে আমরা চিনতেই পারলাম না বাই নেম, কিন্তু সে কিন্তু অনেক বড় নেতা হয়ে গেল। কিন্তু আর যাদেরকে আপনি চেনেন তাদেরকে আপনি বাই পদ বা মানে বাই পোস্ট তাদেরকে ইয়ে করেন। এটা ঘটনা সম্পর্কে আমি জানি না, মাত্র আপনার কাছে শুনলাম। যদি এরকম সাজানো মামলা অনেক হয়েছে, গণমাধ্যমে এসেছে 2025 সালের 8 আগস্ট। তার জি, অফকোর্স এটা তো আমি অস্বীকার করছি না, অনেক সাজানো মামলা হয়েছে, কিন্তু এর সাথে নাগরিক পার্টি যার নাম বলেছেন তার সংশ্লিষ্টতা আছে কিনা, বা না ওই লোক করেও থাকলে তিনি নাগরিক পার্টি কেউ কিনা, এটা আমার এই মুহূর্তে জানা নাই। ফলে আমি এটা বলতে পারছি না, এবং এটা আমাদেরকে আপনার কাছ থেকে তথ্য নিয়ে আমরা এটা খোঁজ নেব যে এটা তিনি কে, বা তিনি নাগরিক পার্টির নাম পরিচয় ব্যবহার করছেন কেন। কারণ আমি যতটুকু জানি মোহাম্মদপুরে আমাদের এই মুহূর্তে কোনো কমিটি নেই। আমাদের ঢাকা মহানগর উত্তরের কমিটি আছে, ঢাকা মহানগর দক্ষিণের কমিটি আছে। জি, আপনার বক্তব্যের পরে নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। আরেকটা ছোট্ট বিষয় আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এনসিপির জন্ম, আপনার দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ এসেছে, অনেকে পুলিশের হাতে আটক হয়েছেন, আবার অভিযোগ আছে জুলাই বিক্রিরও। আপনার দলের বেশিরভাগ নেতাকর্মী নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, যেমনটা দাবি করা হয়। কেউ টিউশনি করতো, কেউ সেলসের কাজ করতো। কিন্তু আমরা আবার দেখেছি 2024 সালের 5ই আগস্টের পর তাদের জীবনে যে বিলাসবহুল পরিবর্তন, কেউ দেখেছি দামি গাড়িতে চড়িয়ে আসছে, আবার আমরা দেখেছি অভিজাত এলাকায় তাদের বাসা, অফিস, বিলাসবহুল জীবনযাপন। আপনি কি মনে করেন এই পরিবর্তনের সাথে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক আছে? কার কাছে জুলাই বিক্রি করেছে আমার জানা নেই, কারণ মানে এটা যে জুলাই কিভাবে বিক্রি করা যায়, একটা মানে জুলাই কিভাবে বিক্রি করা যায় আমি জানি না। এনিওয়ে, হ্যাঁ, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা অনেক সব ধরনের ছাত্ররাই এর মধ্যে যুক্ত ছিল, এবং তাদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, এটাও সত্য। কিন্তু আপনি যেটা বললেন যে নাগরিক পার্টির অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ এসেছে, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। এবং চাঁদাবাজি যদি তার কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমার এই মুহূর্তে স্মরণে নাই যে মানে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু ভুরি এরকম আসছে সেরকম কোনো তথ্য আমার কাছে নাই। এবং এটা আমার সম্ভবত এটা ধারণা মানে তথ্যটা সঠিক তথ্যও না, মানে এটা একটা ভুল তথ্য হয়ে থাকতে পারে। আর বিলাসবহুল জীবনযাপন, চাঁদাবাজির অভিযোগ আছে, সেই বিষয়টি, সেই তথ্যটা আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি। তার আগে আপনার বাকি প্রশ্নের উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট।
আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সারোয়ার তুষার, বিরতির আগে চাঁদাবাজির অভিযোগ নিয়ে বলছিলাম এনসিপির। সেই অভিযোগ আসলে বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগর তার নাম, তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে এই বিষয়ে। একই ক্ষেত্রে আমরা দেখছি, এটা চলতি বছরের কাহিনী বলছি, একই ক্ষেত্রে আমরা আরো তথ্য পেয়েছি যে দিনাজপুরেও এমন স্থানীয় এক এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সেই অভিযোগ নিয়ে আপনি এখন কি বলবেন? কারণ আপনি বলেছেন আপনার কাছে সেই অভিযোগগুলোর তথ্য না, আপনি নেই। বললেন, আমি দুটো নাম জি। পেলাম, একটা বগুড়ার যুগ্ম সদস্য সচিব, সম্ভবত বগুড়ার কি জেলা কমিটির হবে, কারণ আমাদের কেন্দ্রীয় কমিটিতে এই নামের কেউ নাই। তাহলে বগুড়ার জেলা কমিটিতে হতে পারে। চাঁদাবাজির ক্ষেত্রে এটা তো খুব আলাদা করে আলোচনার কিছু নাই। যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আপনি তার দল দেখবেন না, আপনি তাকে আইনের আওতায় আনবেন, জি। সোজা হিসাব শেষ। সে যদি জাতীয় নাগরিক পার্টি হোক, বিএনপি হোক, কিছু যায় আসে না। এটা হচ্ছে চাঁদাবাজির ব্যাপারে একেবারে মানে শেষ কথা, যে আইন শৃঙ্খলা, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে এটার বিচার করতে হবে বা তাদেরকে এটা আইনের আওতায় আনতে হবে। এবং আমাদের কাছে তথ্য আসা মাত্র আমরা যদি আমাদের দলীয় কারোর বিরুদ্ধে এরকম প্রমাণ পাওয়া যায়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেটা হচ্ছে যে আপনার এই গণ অভ্যুত্থানের পরে গত 1.5 বছরে আমি তো নিজে দেখেছি স্থানীয় পর্যায়ে বিএনপির একেবারে ইউনিয়ন পর্যায়ে নেতারা কিভাবে ফুলে ফেপে উঠেছে। মানে আমরা তো আলাপ করছি যে জুলাই যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিলাসবহুল জীবন এবং ইত্যাদি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, জুলাই এমন একজন কোনো নেতার আপনি নাম বলতে পারবেন না উল্লেখযোগ্য বিএনপির একটা ইউনিয়ন পর্যায়ে নেতার চেয়ে যার জীবনের লাইফস্টাইল অনেক বেশি বদলে গেছে, এরকম নাই। মানে এরকম শত শত উদাহরণ আমি দেখাতে পারবো, যাদের হচ্ছে আমার নিজের এলাকায় আমি দেখেছি যে আগে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে যারা জীবনযাপন করতো, তারা এখন ফ্ল্যাট, বাড়ি এবং গাড়ির মালিক হয়েছে। আমার নিজের এলাকা, আমি যেখান থেকে নির্বাচন করেছি, সারা দেশে এটা চিত্র। ফলে আপনি যদি আমরা যদি এটার ব্যাপারে অনেস্ট একটা পজিশন তৈরি করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে এটা সার্বিকভাবে এইটার যাচাই বাছাই করতে হবে যে কারা ফুলে ফেপে উঠেছে, কীভাবে ফুলে ফেপে উঠেছে। কিন্তু আমরা যদি এটা কোনো একটা পক্ষকে ঘায়েল করার জন্য এই প্রসঙ্গটা আনি, তখন আসলে অনেক জনগুরুত্বপূর্ণ ইস্যু হারিয়ে যাবে। যেমন এই মুহূর্তে বাংলাদেশের কৃষি খাত, জ্বালানি খাত, অর্থনৈতিক খাতের অসংখ্য সমস্যা, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনাটা কম। আমরা আলোচনা করছি যে জুলাইয়ের নেতাদের কি অবস্থা ইত্যাদি বিষয়ে। কিন্তু আসলে যদি কারোর বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ ছাড়া, আমরা অনেক ফ্রেমিং দেখেছি, কিন্তু সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমার মনে হয় যে কারোর বিরুদ্ধে এটা বলাটা ঠিক হবে না। আমাদের দেশে প্রতিষ্ঠান আছে, যদি কারোর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি কিংবা আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়, সেটা ফয়সালা করার প্রতিষ্ঠান আছে এই দেশে, ফলে তারা সেটা সিদ্ধান্ত নেবে। আমাদের এরকম একাধিক নেতার পাসপোর্ট জব্দ করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুর্নীতি দমন কমিশন তাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে। কিন্তু আমরা ওই ঘটনাগুলো কেন্দ্র করে লাগাতারভাবে এনসিপিকে ফ্রেমিং করতে দেখেছি। সারোয়ার তুষার, আরেকটি প্রশ্ন একটু জানতে চাই, একটু ভিন্ন প্রশ্ন। সেটা হচ্ছে, যখন আমরা দেখেছি যে আন্দোলন চলছিল, তখন যেমনটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সেই আন্দোলনে যুক্ত হয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যখন যুক্ত হয়েছে, তখন কিন্তু আন্দোলনের মোড় একটু ভিন্ন পথেও চলে গিয়েছিল। সেই ক্ষেত্রে আমি যেমন নিজেও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেক্ষেত্রে আমি সবসময় দেখার চেষ্টা করেছি যে আপনাদের কমিটিতে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা ছিলেন, যারা আন্দোলনে আপনাদের সহযোগী হিসেবে ছিলেন, তাদের জায়গা কি হয়েছে, তারা কি অবহেলিত কিনা, সেই মোড়টা নিয়ে আমি একটু জানতে চাই। একটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পলিটিক্স সম্পর্কে চিন্তা ভাবনা এবং তাদের পলিটিক্যাল স্ট্রাকচারটা কমপ্লিটলি আলাদা, এবং এই কারণে তারা অনেকে গণ অভ্যুত্থানের পরে আর রাজনীতি করার ব্যাপারে আগ্রহ দেখায় নাই। কিন্তু যারা ছিল আমাদের কমিটিতে, আমাদের ছাত্র সংগঠনের কমিটিতে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেকেই আছে, নর্থ সাউথের আছে, তারপরে ইস্ট ওয়েস্টের আছে, হ্যাঁ আছে, অবশ্যই আছে। কিন্তু এটা সত্য, এটা অস্বীকার করা যাবে না যে মাত্রায় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে আমরা রেজিস্ট্যান্স গড়ে তুলতে দেখেছিলাম, সে মাত্রায় তারা আসলে তাদের আমি বলবো যে তাদেরকে যতটুকু মূল্যায়ন করার কথা, সেটা ততটুকু মূল্যায়ন করা হয়নি। এবং এটা জুলাই পরবর্তী দুটো ঘটনা হচ্ছে সবচেয়ে বেশি ব্যর্থতা হিসেবে আমি দেখি। একটা হচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা, আর একটা হচ্ছে যারা আন্দোলন করেছে, মানে তরুণ শিক্ষার্থী নারী, তারা কিন্তু পরবর্তীতে তারা অনেক জায়গা থেকে ছিটকে পড়েছে, তাদেরকে মাইনাস করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এগুলো ঘটেছে। এবং তাদেরকে এখনও সময় আছে, যদি তারা আগ্রহী থাকে তাদেরকে আবার যেন ইনক্লুড করা হয়। আবার অনেক এরকম থাকে যে আমি আন্দোলন করেছি, কিন্তু এরপরে আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফেরত গেছি, আমি আর রাজনীতি করবো না, এরকম কিন্তু সংখ্যাটা অনেক। আমরা অনেককে অ্যাপ্রোচ করেছি যে তুমি তো অনেক সাহসী এবং তুমি তো রাস্তায় ছিলে, তুমি চলে আসো। তারা আগ্রহ দেখায় নাই, তারা বলেছে যে আমি আছি, আবার যদি কোনোদিন কখনো সমস্যা, তখন আমি আবার রাস্তায় নামবো। জি, ডাক্তার রাকিব আল হাসান, যেমনটা জুলাই আন্দোলনের অনেক নেতাকর্মীর যে রাতারাতি পরিবর্তনের কথা আমি সারোয়ার তুষারের কাছে জিজ্ঞেস করছিলাম, কারণ এই বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে, এই পরিবর্তন কি সাধারণ মানুষের কাছে আসলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কিনা, যে নেতাকর্মীরা আছেন সন্দেহের চোখে দেখছে কিনা, কি বলবেন? জি, আপনার কথার উত্তর দিব আমি একটু তুষার ভাইয়ের কিছু কথা একটু রেসপন্স করি। সেটা হচ্ছে কি, উনি শুরুতে বলেছিলেন যে বিএনপির
কোথাও 400, কোথাও 500, কোথাও 600, এরকম 800, 600 থেকে 800 প্রকাশ করেছে। দেখুন আসলে এই গণঅভ্যুত্থানের পরপর থেকে আসলে বিএনপিকে একটা বলে স্টিগমাটাইজ করা হচ্ছিল যে বিএনপি 0 কন্ট্রিবিউশন 100%, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। তো এই জাতীয় যখন আপনার সরাসরি আপনার একটা দলকে, একটা সংগঠনকে আপনি স্টিগমাটাইজ করা হবে এবং বিএনপিকে এটাও বলা হচ্ছে 17 বছর ধরে তুমি বালুর ট্রাক সরাতে পারো না, অথচ যারাই কথা বলে তারা 17 বছর মগবাজার তালাও খুলতে পারে নাই। তো এখন এই জায়গা থেকে যখন বিএনপি বলেছে তখন বিএনপি অফিসিয়ালি বলতে বাধ্য হয়েছে যে আমাদের সাংগঠনিক পরিচয় আমাদের এতজন 400 সামথিং, আমার এক্সাক্ট নাম্বারটাই মনে নাই, এবং তাদেরকে বলেছে যারা সরাসরি বিএনপির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল বা যুক্ত ছিল। যেমন আপনি ধরেন মীর মুগ্ধ, সে কিন্তু পরবর্তী বিএনপিতে জয়েন করেছে, এবং কারণ তার বাবা ফ্যামিলি সূত্রে সে বিএনপি করে, বা তার বাবাও বিএনপির আগে থেকেই নেতা, সমত ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের নেতা। তো গেল একটা বিষয়। সুতরাং এটা বিএনপিকে উপর চাপে দেওয়ার কারণে বিএনপিটা বলতে বাধ্য হয়েছে। বিএনপি নাহলে তো 5 আগস্ট বলতো, রাতেই বলতো আমাদের এতজন মারা গেছে, এখন আমাদেরকে এই ভাগ দাও, এটা বলে নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে দেখুন এখানে উনি আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক এবং বিসিবি নিয়ে। দেখুন আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে ধরেন আপনি একজন মানুষকে দেখতে খুব হ্যান্ডসাম, খুবই কোয়ালিফাইড, কিন্তু তার পারফরমেন্স খুব আশানুরূপ না, তাহলে তো তার এই যে কন্ট্রিবিউশনটা সেটা তো জাতির জন্য কোনো কাজে লাগলো না। আমি এটা সবসময় করি বি প্র্যাকটিক্যাল এবং রেজাল্ট ওরিয়েন্টেড কাজ। এক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিসিবির যে নিয়োগ, এটা নিয়ে আমি সম্মত ওই দিনে মনে সারদ তুষার টক ছিলাম, আমি যথেষ্ট সমালোচনা করেছিলাম, কিন্তু আপনি রেজাল্টটা আপনি দেখেন একটু। যখন 17 ফেব্রুয়ারি ইলেকশন হলো এবং 17 ফেব্রুয়ারি যখন এই সরকার দায়িত্ব নিল, তখন বাংলাদেশ ব্যাংকের ওয়েজ অ্যান্ড মিনসের ঋণ ছিল 17,000 কোটি টাকা। পরবর্তী সময় সম্ভবত 22 এপ্রিল সর্বশেষ এটা কমে 11,000 কোটিতে আসলো। সুতরাং আমরা রেজাল্টটা দেখতে বিশ্বাসী, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে দেখুন বিসিবির যে কমিটিটা, এটা হচ্ছে অ্যাডহক কমিটি, 3 মাস পরবর্তী সময় একটা পূর্ণাঙ্গ কমিটি হবে, এবং বিসিবি কিছু নিয়মতান্ত্রিক গঠনতন্ত্র রয়েছে যেটা এসিসি এবং আইসিসির সাথে সংযুক্ত। আমি একটু বলি, ধরেন আমি পার্সোনালি এটা সমালোচনা করেছিলাম যে এই প্রক্রিয়াটা জনগণের কাছে ভালো বার্তা যায়নি, কিন্তু ধরেন এর পরবর্তী সময় যখন নিল তামিম ইকবাল 13টি পদক্ষেপ নিল, এবং এটা খুব মাইল ফলক। হয়তো ক্যাপ্টেন্স কার্ডটা খুব হাস্যকর শোনালো, কিন্তু ধরেন স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে বিনামূল্য পানি সরবরাহ ব্যবস্থা, আমি একটু পরিবারে শোনাই, খাবারের সিন্ডিকেট নির্মূল, কাউন্টি ক্রিকেটের আদলে এনসিএল এর সেকেন্ড 11, লর্ডসের আদলে ক্রিকেটের জন্য বিশেষ লাউঞ্জ নির্মাণ, নিউজিল্যান্ডে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টিকেটের টাকা ফেরত, ডিপিএলে খেলোয়াড়দের জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ, নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, এরকম অসংখ্য উদ্যোগ সে নিয়েছে। সুতরাং আমরা মনে করি যে রেজাল্ট ওরিয়েন্টেড দিকটা আমরা বিশ্বাসী। আর এটা কিন্তু আজীবনের জন্য বন্দোবস্ত করে দেয় না, 3 মাস পরে ইলেকশন হবে, 3 মাস পরে যদি আপনার এরকম পরিবর্তন আসে বা কাকে জোর করে বসায় দেন, তখন আপনার সমালোচনার জায়গা থাকে। গেল একটা। সেকেন্ড আরেকটা কথা হচ্ছে, কোন ধরেন আপনি প্রশ্ন করলেন, ওনারাও একই উত্তর, যে সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনকারী নেতাদের আর্থিক অনিয়মের যে অভিযোগটা। আপনি ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন ওনাদের এখন নেতা, এখন উনি সংসদ সদস্য হান্নান মাসুদের বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়া, পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে। সে কিন্তু বন্দর নিয়েও ওই সাবজেক্টের লোক না, সে মোংলা পোর্টে যায় সে দায়িত্ব নিছে। তারপর আপনি দেখেন সে নিজে তার বক্তব্য রেকর্ড টিভিতে বক্তব্য আছে যে সবচেয়ে ভাঙা বাড়িটা তাদের, টিনের চালা দিয়ে পানি পড়ে, পরবর্তী বসন না করতে এমপি হওয়ার আগেই আলিশান বাড়ি, এখন টাকার এই সোর্স গুলো কোথায়? অভিযোগ ছিল প্রমাণিত করতো, তাদের প্রত্যেকেরই কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। সুতরাং আপনি যখন গণঅভ্যুত্থানের ফ্রন্ট ফেস এবার লাইফ চেঞ্জ করে, তাহলে মানুষ তো বলবে এটা যে আপনি জুলাইকে পুঁজি করছেন বা জুলাই বিক্রি করছেন বা জুলাইয়ের কারণে আপনি ফুল ফাফর এটা হয়েছেন। কারণ হচ্ছে কি আপনার তো রেগুলার বেসিসে আপনার কোনো সলিড কোনো গ্রাউন্ড নাই, কারণ আপনি বলতেন আপনার টিউশনি করে চালাতেন, আপনাদের পত্রপত্রিকায় রিপোর্টগুলো আছে। সুতরাং মানুষ তো এখানে বিভ্রান্ত হবে, কারণ মানুষ তো আপনাদেরকে দেখে একটা আশা ভরসা জাগিয়েছিল, এবং আপনাদের ডাকেই তো মানুষ নেমেছিল, আমরা নেমেছিলাম, সবাই নেমেছিল। কিন্তু পরবর্তী যখন দেখলো যে যারা জুলাই আহতরা তারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, হয়তো এটা ইউনুস সরকারের মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু মানুষের পারসেপশনও তো এবার বিল্ড হয় যে এখানে জুলাই আহতদের কোনো কেউ খোঁজখবর রাখতেছে না। আজকে যে হামের যে দুর্দশা আপনি দেখতেছেন, বাংলাদেশে 314 জন শিশু মারা গেল, জুলাই আন্দোলনে এত শিশু মারা যায়নি। তো এটা নিয়ে তো আপনার কথা বলা উচিত, সিরিয়াসলি কথা বলা উচিত, সিরিয়াসলি একটা এলিগেশন। তো সেই জায়গা থেকে মানুষ প্রশ্ন তুলবে না যে আপনি মানুষের আবেগকে পুঁজি করে। এবং আমি খুব স্যাডলি এটা শোনায়, গ্রাম অঞ্চলে এখন মানুষ এই কথা বলা শুরু করছে যে হাসিনাই তো ভালো ছিল, এই ধরনের কথাবার্তা বলা এখন শুরু করছে। কারণ কি? কারণ হচ্ছে কি আপনারা জুলাই যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করতে পারেন নাই। আপনারা বলতে কিছু গোষ্ঠী সংখ্যক মানুষ এটাকে পুঞ্জীবদ্ধ করলো। আর্থিক আপনি যদি খোঁজ নেন, অনেকেই তো আর্থিক অনিয়মে হয়তো আসতেছে না অনেকগুলা, বা অনেকে ধামাচাপা পড়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা তো হয়েছে, না হলে তো এটা হতো না। কারণ অনেকের লাইফ স্টাইল রাতারাতি চেঞ্জ হয়, কী হবে? আপনি দেখেন যে একটা সেলস ম্যানেজার ছিল কোন একটা কোম্পানি, আমি নাম বলবো না, বেসরকারি কোম্পানি, 40,000 45,000 বেতন পেতো, সে আজকে 2200 স্কয়ার ফিটে গুলশানে কীভাবে থাকে? হ্যাঁ, তো এগুলো তো প্রশ্ন ওটা খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশের আপনার তো জাদুর কাঠি বান নাই, এটা তো আলাদিনের দৈত্য না যে আলাদিনের দৈত্য ঘষার দিচ্ছেন আপনার এটা চলে আসছে। এখন জুলাইকে যদি আপনি আলাদিনের দৈত্য হিসেবে ইউজ করেন, তাহলে তো মানুষের প্রশ্নগুলো তুলবে, এবং মানুষ তো আপনাকে বলবে যে আই এম বিট্রেড, উই আর বিট্রেড, আমরা প্রতারিত হয়েছি। প্রতারিত হতে যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। এখন এই দায়টা আপনি রাজনৈতিক দলের উপর চাপাতে হবে না, যার তার উপলে চাওয়ালে হবে না। এখন এর কারণে হচ্ছে কি বিশ্বাসীনতা তৈরি হচ্ছে, ট্রাস্টের একটা ঘাটতি তৈরি হচ্ছে, যার কারণ হচ্ছে কি আমাদের সবকিছু একটা গোজামিল হয়েছে। কিন্তু ধরেন রাষ্ট্রের এই যে ন্যাশনাল ক্রাইসিসগুলো হচ্ছে, ধরেন এই যে হামের টিকা বলেন, জ্বালানি সংকট বলেন, কৃষকরা হাওয়ারে ডুবে যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু খুব বিশাল আলোচনা হচ্ছে। সেই পুরোনো আলাপ
সেই পুরনো আলাপ জুলাই সনদ নিয়ে কে আন্দোলন কি করছে না করছে এগুলো নিয়ে আলাপ করতে, সেটা আমার জন্য খুব দুঃখজনক। জি সারোয়ার তুষার, যেমনটা ডাক্তার রাকিব আল হাসান বলছিলেন, যে এই আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় রাতারাতি যে পরিবর্তনের অভিযোগ, সেই আশ্চর্য প্রদীপ দিয়ে কিছু বলবেন কিনা? না, এটার আগে একটা জিনিস বলি, বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগের ব্যাপারে রেজাল্ট ওরিয়েন্টেশনের কথা বলা হচ্ছে তো, যে বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান না, এটা একটা আলাদা আইন দ্বারা পরিচালিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এবং এখানে নিয়োগ সাধারণত সরকার পরিবর্তন হলেই নিয়োগের পরিবর্তন করে না বিভিন্ন দেশ। এবং আপনি কাকে নিয়োগ দিয়েছেন, আপত্তিটা কোথায়? এটা রেজাল্টের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি নিয়োগ দিয়েছেন আপনার নির্বাচন পরিচালনা কমিটির 41 নম্বর সদস্যকে, এবং তিনি একজন ঋণ খেলাপি ছিলেন, পরে পুনঃ তফসিল করে ওখান থেকে নিজের নামটা বাদ দিয়েছেন। এবং তিনি আসার পরে কি হয়েছে? 1 নম্বর, যে তিনি আজকের নিউজ যে ঋণ খেলাপিদেরকে আপনার পুনঃ তফসিল করার আবার সুযোগ দিচ্ছেন 30 জুন পর্যন্ত। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। তো যেহেতু ঋণ খেলাপি, উনি নিজেও ঋণ খেলাপি, ওনার একটা মানে তাদের প্রতি সিম্প্যাথি থাকবে, এটা খুব স্বাভাবিক। কমিউনিটি ব্যাংকের ঘটনাটা দেখেন, যাকে নিয়োগ দেওয়া হয়েছিল এমডি হিসেবে ওই সাদাত সাহেব, তাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকও নিয়োগ দিয়েছিল এবং ওই ব্যাংকের পরিচালনা পর্ষদও নিয়োগ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর হস্তক্ষেপে এটার মধ্যে এই ঘটনাটা ঘটলো এবং বাংলাদেশ ব্যাংকের বাধা দিতে পারলো না। এই জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের কথাটা আসছে, যে আপনি একটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এখন কিন্তু আপনি সরকারের এবং আপনার পলিটিক্যালি নিয়োগ দেওয়া থাকলে সে কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তৃতীয় ঘটনা হচ্ছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা যখন সরকার রাতের অন্ধকারে পরিবর্তন করলো, ওই 18 নম্বর ধারা ঢুকিয়ে দিল, এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু আপত্তি করেছিল। কিন্তু আপনি যদি একজন স্বাধীন এবং যোগ্য ব্যক্তিকে এখানে দিতেন, তিনি কিন্তু এখানে একটা অপোজ করতে পারতেন, কিন্তু আপনার পলিটিক্যাল নিয়োগের কারণে তিনি অপোজ করতে পারছেন না। এই যে কথাগুলো আমি বললাম, এটার মধ্যে দিয়ে কি বের হয়ে আসে? বের হয়ে আসে যে বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের একজন স্বাধীন এবং একজন নিরপেক্ষ ব্যক্তির ওখানে বসানো দরকার, কারণ এটা আপনার কোনো সরকারি প্রতিষ্ঠান না যে আপনি যাকে মন চায় বসিয়ে দেবেন। এই জন্য এই নিয়োগটার ব্যাপারটা দরকার ছিল। তারপরে ধরেন আপনার বিসিবির ব্যাপারে যেটা বলেছে রাকিব, 3 মাস পরে ইলেকশন এবং এটা একটা অ্যাডহক কমিটি, অবশ্যই এটা একটা অ্যাডহক কমিটি, কিন্তু এই অ্যাডহক কমিটির মেম্বাররা চাইলে ইলেকশন করতে পারবে। তো এটা তো একটা পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা অন্তর্বর্তী সরকারের সময় আপনারা বললেন যে উপদেষ্টারা ইলেকশন আসতে পারবেন, এবং তারা কিন্তু আসে নাই। না এখন আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। এখানে ধরেন বিসিবির যারা মানে ডিরেক্টর হবে তাদের হচ্ছে কি ক্লাব ক্রিকেট বা সাংগঠনিকের সাথে জড়িত থাকতে হবে। এখানে আপনি দেখেন ইসরাফিল খসরু চিটাগাং ক্লাবের সাথে জড়িত, বা অনেকে এখানে ক্লাবের সাথে জড়িত। যদি সেটা হয়, আপনি তাকে অ্যাডহক কমিটিতে আনলেন কেন? তাকে ইলেকশন করান। ইলেকশন তো করাবে 3 মাস পরে করাবে, এখন চালাতে হবে না, কারণ এখানে তো সবাই পদত্যাগ করছে। এখানে অন্য লোক কেন? ভাই আপনি অন্য লোক তো আছে এখানে আতার আলী খান আছে, খালেদ মাসুদ পাইলট আছে, অনেকে আছে, অন্য লোক আপনি সেটা নিয়ে তো সমালোচনা করতেছেন। এটা তো ব্যালেন্সিং করে করা হচ্ছে। এখানে যারা ক্রিকেট এখানে আইনজীবী রাখা হচ্ছে, মহিলা টিম রাখা হচ্ছে, এখানে রুবাবা দৌলা তো এখানে রাখা হয়েছিল আগের টিমে, তখন তো আপনি সমালোচনা করেন নাই। আপনি স্থায়ী মানে এই অনুসারে আমরা তো রুবাবা দৌলা তো ক্রিকেটার কেউ না, ওনাকে তো রাখছেন দলের নাকি? না, ওনাকে তো রাখছিলেন তো তখন। আপনি দল তো ফ্যাক্টর না এখানে, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ঢুকানো হচ্ছে। কোন ক্যাটাগরিতে? এই যে 3 জন যে স্থায়ী কমিটি 3 জন যে আসছে, ওনারা তো ক্রিকেটের, ওনারা ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত, আগে থেকে যুক্ত, আগেই যুক্ত, হ্যাঁ আগে থেকে যুক্ত। এই কারণে আগে থেকে সর্বোচ্চ ফোরামের 3 জনের ছেলেকে ওখানে ঢুকিয়ে দেবে। সর্বোচ্চ ফোরামের কথা না, এখন আপনি মির্জা ফখরুলের মেয়েকে বললো তো আপনি উনি তো ওনাকে তো ঢুকায় নাই, কথার কথা, তাই না? বা অন্য কোনো স্থায়ী কমিটি মেম্বারের ছেলে মেয়ে ঢুকায়, এই 3 জন আগে থেকে ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত। ফাইন্যান্স কমিটিতে আপনি আনছেন ছাত্র দলের একজন সাবেক, ও কি ক্রিকেটের সাথে জড়িত? ওই যে রুবাব নাকি নাম, ওকে কোন একটা কমিটিতে রাখছে আমি সেটার ব্যাপারে জানি না, অর্থ কমিটিতে কোথায় জানি রাখছে। তাহলে কি আপনার বাংলাদেশের ছাত্র দল এবং স্থায়ী কমিটির বাইরে বা এমপির স্ত্রীর বাইরে আর কোনো লোক নাই, বা বিসিবি থানার মতো? আচ্ছা শুনেন, এখানে হচ্ছে কি নির্বাহী যে এক্সিকিউটিভ, সরকারের কাছে যদি এক্সিকিউটিভ পাওয়ার থাকে, তো সরকার এক্সিকিউটিভ পাওয়ার তার মতো লোক বসাবে না। ক্ষেত্রে বিসিবি তো সরকারের প্রতিষ্ঠান না, সরকারি প্রতিষ্ঠান না, এটা তো অ্যাডহক কমিটির মধ্যে এখন রাখলো। সামনে তো ইলেকশন হয়ে আপনাকে বডি আসবে, অ্যাডহক কমিটিতে আপনি তাহলে ইলেক্টেড বডিতে আসবে। আপনি যদি ক্রাইটেরিয়া ফিল আপ করেন, আমি যদি ক্রাইটেরিয়া ফিল করি, আমি তো ইলেকশন করতে পারবো না, করতে পারবো, তাহলে আমি অ্যাডহক কমিটিতে আসবো না। অসুবিধা নাই, তাহলে আমি অ্যাডহক কমিটিতে আসবো না, যে কোনো একটা। আপনি অ্যাডহক কমিটিতে আসলে আপনি পরে ইলেকশন আসতে পারবেন না। যদি অ্যাডহক কমিটিতে একটা ক্রাইসিস মোমেন্টে করা হয়েছে, এটা একটা ইন্টেরিয়াম টাইম, লোক দেন না, ইন্টেরিয়াম টাইম দিছে তো ভাই, অনুলোক দিছে তো, কোথায় অনুলোক দিছেন আপনি? বাকি এখানে তো অনেক টিম আছে, অনেক আরো জন। স্থায়ী কমিটি হলো 14 জনের, তার মধ্যে 3 জনের ছেলেকে ঢুকাই দিচ্ছেন। তারা তো ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত, তারা হাওয়াই থেকে আসে। ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত, তো ক্লাব ক্রিকেট করেন না না, ক্লাব আমি ওটা বলতেছি না, মানে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ লাগে। আমি আপনি চাইলে এখন মানে বিসিবি করতে পারবো না, ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা আসছে। 3 জন স্থায়ী কমিটির বাইরে আর লোক ছিল, আরো আছে তো, আরে এখানে আতার আলী খান আছে, তামিম ইকবাল আছে, খালেদ মাসুদ পাইলট আছে, আমি বুঝছি। নারী কোটায় হচ্ছে আপনার রাষ্ট্রীয় ইমামকে দিল, রাষ্ট্রীয় ইমাম তো ববি জাজির স্ত্রী, ঠিক আছে, কিন্তু ওনার তো নিজের আইনজীবী এবং নারী কোটা ওনাকে দেওয়া হয়েছে। কথায় কথা নেপাল টেনে আনেন। নেপালে তো এই যে মানে আপনি না, নেপালে তো আমরা কি দেখছি যে স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রীকে ওই কোন একটা বীমা প্রতিষ্ঠানের প্রধান বানানোর কারণে তাকে স্যাক করা হয়েছে। কিন্তু ঠিকই উদাহরণ, নেপাল পারলো, আপনারা পারলেন না কেন? এই কথা কিন্তু আমরা বলে ফেলি ঠাস করে, কিন্তু এই উদাহরণটা আমরা দেখছি না কেন? ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে
এই যে ধরেন আজকে আমি কমিউনিটি ব্যাংকের কথা বললাম, এখানে কিন্তু একজন মন্ত্রীর নাম আসছে এবং আমি শুধুমাত্র সৌজন্যতা খাতিরে মন্ত্রীর নামটা বললাম না, আমরা কিন্তু সবাই গুঞ্জনগুলো জানি। কিন্তু নেপালে কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তিনি নিজেই বলেছেন যে যেহেতু অভিযোগ এসেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমি স্টেপ ডাউন করলাম। এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী তার স্ত্রীকে বসানোর কারণে তাকে স্যাক করা হয়েছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি একটা অ্যাডহক কমিটি করতে হবে, এটার বিরুদ্ধে তো আমি না। আপনি অ্যাডহক কমিটির মধ্যে স্থায়ী একজন না দুইজন না, আপনি একজন দেন, 3 জন স্থায়ী কমিটি, প্রভাবশালী 3 জন নেতা। একজন তো ফ্যাক্টর না এখানে, এখানে মূল কথা হচ্ছে কি তারা এই ক্রাইটেরিয়া ফিল আপ করে এখানে আসছে কিনা, কারণ এখানে আমি আপনি চাইলেও এটা করে যেতে পারবো না। ফিল আপ করার অন্য লোক আসতে পারতো, দিছে তো, অন্য লোক তো দিছে, দেয় না তো তারা। ওই 3টা জায়গায় পূর্ণাঙ্গ কমিটিতে সে কোনো হস্তক্ষেপ করছে কিনা, সেখানে কোনো স্বেচ্ছাচারিতা করছে কিনা, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। অন টপ অফ দ্যাট তারা আবার ইলেকশন করতে পারবে। তো যারা আপনার যেমন ধরেন ঢাকা দক্ষিণের যিনি এখন প্রশাসক, তিনি পুরো ঢাকা দক্ষিণ ছেয়ে ফেলেছেন যে তিনি সামনে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন। তো এগুলো তো আপনি কি, আপনি তাহলে উপদেষ্টাদের ক্ষেত্রে ইলেকশন করতে দিলেন না কেন? তারা তো না করে নাই তো কাউকে, না তফসিলে তাদের বিএনপি বারবার না করে নাই তো, না করে নাই তো, না করে আসিফ তো, না আসিফ শুরু তো বলছিল যে ইলেকশন করবে, পরে আসলে যে করে নাই। না বিএনপি বারবার বলেছে যে, এটা আমরাও বলেছি যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে হয়। বিএনপি পদত্যাগ চেয়েছে, তাদের পদত্যাগ চেয়েছে নির্বাচনের 2 মাস আগে যে পদত্যাগটা চেয়েছিল, তখন তারা আসলে নির্বাচন, তখন তো আসিফ পদত্যাগ করেছে, মাহফুজও পদত্যাগ করেছে, কিন্তু তাদেরকে ইলেকশন থেকে বাদ দেয় নাই তো। ক্যাটাগরিক্যালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ ক্যাটাগরিক্যালি যতবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, বারবার বলেছেন যে নির্বাচনের সময় ছাত্র উপদেষ্টারা থাকলে এটা সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করবে। কারণ তারা ইলেকশন করার কথা ছিল তখন, এই কারণে বলছে তাদেরকে ইলেকশন করতে বাধা দেওয়া হয়। ইলেকশন করে এখানেও তো আমি বলি সিটি কর্পোরেশন ইলেকশনে যখন নির্বাচনী তফসিল হবে, তখন তাদেরকে যারা ইলেকশন করবে বা যারা দল থেকে মনোনয়ন পাবে তাদেরকে এখানে মানে পদত্যাগ করতে হবে, এটা স্বাভাবিক নিয়ম। আপনি, আমার বক্তব্য হলো যে যিনি প্রশাসক, তিনি তো সিটি কর্পোরেশনের লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থা। নাহিদ ইসলাম তো এরকম পাইছে, নাহিদ ইসলাম সরকার ছিল না, সরকার থেকে দল গঠন করলো না, বাইরে হইছে না, বাইরে সরকার থেকে বাইরে দল গঠন করছে না, বাইরে ইলেকশন করছে, ওনারা তো তফসিল হলে বের হয়ে যাবে, সমস্যা কি? আপনি সমস্যা কিছু দেখি না, প্রশাসক তিনি ইলেকশন করতে পারবেন, ইলেকশন ওই টাইমে তো উনি পর্ষদ থাকতেছে না। তাহলে কি হলো? না, এটা তো সরকার পরিবর্তন ইলেকশন না, এটা তো স্থানীয় সরকার। স্থানীয় সরকারের সময় তো আমরা স্থানীয় সরকারের সময় তো আমরা নিরপেক্ষ অধীনে কখনো ইলেকশন হয় না। স্থানীয় সরকার প্রশাসক হিসেবে আপনি অলরেডি লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার যে সুবিধা পাইছেন, এটা তো অন্য প্রার্থীরা পায় না। কি সুবিধা পাচ্ছে উনি বলেন? আর কি সুবিধা মানে, আপনি প্রশাসক থেকে পুরো ঢাকা শহরে উনার পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছে এবং উনি সব মসজিদে গিয়ে আপনার চাচ্ছে। ভোট তো যে কেউ চাইতে পারে, এটা তো কোনো অসুবিধা না। চান আপনি তাহলে প্রশাসক পদ থেকে নেমে চান, আপনার আর লোক নাই, আপনি প্রশাসক বসান। ওনাকে যে নমিনেশন দিবে এটা তো গ্যারান্টি নাই। না, উনি দিবে এটা তো গ্যারান্টি নাই। ভোট চাচ্ছে তো, ভোট তো চাইতেই পারে ভাই, আমি প্রার্থী হলে আমি তো চাইতে পারি, সমস্যা নাই। প্রার্থী হলে চাইবেন, এখন চাচ্ছেন না। আমি যদি বলি যে আমি ইলেকশন করব, মানুষ বলে না যে সম্ভাব্য মেয়র প্রার্থী, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, এটা তো বলে সম্ভাব্য মেয়র প্রার্থী যে হবে সে করবে, কিন্তু প্রশাসক করবে কেন? এটা আপনার দলীয় ইশতেহারে হলো, এটা আপনার কমিটমেন্ট যে আপনি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করবেন না। তাই আপনি এটা কি করতেছেন? ফ্যামিলি কার্ড, দলীয় কার্ড বিতরণ করতেছেন সব জায়গায়। এগুলো ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ড না, পার্টি কার্ড দিচ্ছেন সবাইকে সব জায়গায়। এই যে 59টা আপনি প্রশাসক বসাইছেন স্থানীয় সরকারে, বিএনপির এটা দলীয় ইশতেহারের মধ্যে তাদের এটা প্রতিশ্রুতি যে তারা কখনো এখানে প্রশাসক বসাবে না, কিন্তু আপনি প্রশাসক বসাইলেন। আচ্ছা, প্রশাসক বসাইলে আপনি একটা সার্চ কমিটি করে এটা করতে পারতেন না? সার্চ কমিটি করে সমাজের গণ্যমান্য বা প্রভাবশালী কিংবা যোগ্য মানুষকে বসাতে পারতেন না? এমন লোকদের বসাইছেন যারা হয় নির্বাচনে হেরেছে অথবা তাদেরকে আপনি মনোনয়ন দিতে পারেন নাই, ফলে এটা একটা প্রাইস পোস্টিং এর বিষয় হয়েছে। এই জিনিসগুলো তো সিম্পল কাণ্ডজ্ঞান দিয়ে আমরা বুঝি। অন্তর্বর্তী সরকার এগুলোর ধারে কাছে কিছু করলে আমরা তো ওখানে তুলকালাম করে ফেলতাম। নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, এটা নিয়ে কোনো নাই। যে নিরাপত্তা উপদেষ্টা আপনি পদত্যাগ চাইছেন, বিএনপি পদত্যাগ চেয়েছে, বলেছে আপনি এরকম একটা বিদেশি লোকের কাছে কিভাবে দেশে নিরাপত্তা তুলে দিতে পারেন, তো কিভাবে তার কাছে আপনি পররাষ্ট্রনীতি তুলে দিয়েছেন এবং কি ডিলের মধ্যে তো তুলে দিয়েছেন? যারা আপনি পদত্যাগ চেয়েছেন, একসময় যমুনা ঘেরাও করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে অনেক মব হয়েছে, সবচেয়ে বৃহত্তম মব কিন্তু ইশরাকের নেতৃত্ব হয়েছে ওই আন্দোলনে। এটা হলো সবচেয়ে ওই সময়ের 1.5 বছরে আমার বিবেচনায় যত মব হয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম মব। সেই বৃহত্তম মবের মধ্য দিয়ে আপনি যার পদত্যাগ দাবি করেছেন তাকে আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের পরে এবং অন্তর্বর্তী সরকারের আমলের যে সময়টার কথা বলছি, তখন প্রশাসন থেকে শুরু করে সবকিছুই বলা যায় আপনারা নিয়ন্ত্রণ করেছেন। জুলাই চেতনার নামে মবের রাজত্ব এবং আধিপত্যবাদের যে চরম পর্যায়ে আমরা দেখেছি, সেখানে কি জুলাই চেতনা মবের রাজত্ব? ঠিক আছে, মবের রাজত্বের ব্যাপারে আইনমন্ত্রীর বক্তব্য কি? এটা হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। তো আমরা যখন ওই সময় অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব বললো যেটা হচ্ছে প্রেসার গ্রুপ, খুব সমালোচনা হলো। তো এটা নিয়ে এখন কথা নাই কেন? এটা নিয়ে সমালোচনা হয়েছে, আইনমন্ত্রী বলছে যে জনগণের প্রতিক্রিয়া, এবং উনি বলেছেন যে যদি আমরা এখন এটাকে সমালোচনা করি তাহলে 69 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সবই কিন্তু অসম্মানজনক হবে। মানে উনি বলতে চাচ্ছেন যে 71 এবং 69 হলো মব। এটা হলো এই সরকারের আইনমন্ত্রী। এটা নিয়ে তো কোনো কথা নাই। মবকে তো উনি বৈধতা দিচ্ছেন। এবং আমি এটা বলেছিলাম যে ওই সময় অন্তর্বর্তী সরকারের আমলে একটা বিশেষ উদ্দেশ্যে মব শব্দটা আনা হয়েছিল এবং একটা উদ্দেশ্য ছিল যেটা আপনি বললেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপিকে ঘায়েল করা। ওই একই জিনিসটাকে এখন ব্যবহার করা হবে যে বিএনপির লোকেরা বিভিন্ন অপরাধে যুক্ত হবে, বলা হবে এটা মব।
এটা হলো মানুষের স্বাভাবিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া, এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এটা বলার জন্য ব্যবহার করা হবে, যেমন কুষ্টিয়া ফিলিপনগরে জি। আপনি ওখানে একটা পীরের ওখানে হামলা করে তাকে হত্যা করেছেন, বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ওখানে জড়িত, পত্রিকায় রিপোর্ট জামাতের নেতাও আছে এখানে, এটা বলেন। না, জামাতের নেতা ওটা আছে তো। থামাইতে চাইছে, মামলায় তাকে মানে ইয়ে করা হয়েছে, মামলায় তার নাম ঢুকানো হয়েছে। কিন্তু যারা আপনার পুরো ঘটনাটা অর্গানাইজ করেছে এবং মানুষজনকে এখানে এনেছে, বিএনপি, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের ওই একটা নেতাকেও তো আমরা মামলায় তাদের নাম দেখিনি। এবং ওই ভুক্তভোগীর ভাই কি বলেছে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কেন বিএনপির ওই নেতাকর্মীদের নামে মামলা দিলেন না, বলছে ভাই এটা তো আপনি বুঝেনি, এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তো এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী আইনের শাসন? এবং এটাই তো দেখা যাচ্ছে ওনারা মবকে সেলিব্রেট করছেন, এবং এটা একটা ভয়াবহ ঘটনা, কিন্তু সেই ঘটনা কিন্তু কোনো বিচার হয় নাই। জি, ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই যে নির্বাচনের আগে 1.5 বছর আমরা জুলাইয়ের নামে আধিপত্যবাদ বা মবের রাজত্ব যেটা নিয়ে সারওয়ার তুষার বলছিলেন, এই বিষয়ে আপনার অভিমত কি? দেখুন, নির্বাচনের আগে যে 1.5 বছর, সে 1.5 বছরের মধ্যে মব এখনো এই সরকারের মধ্যে কিছু কিছু জায়গায় মব হচ্ছে। সরকার এগুলোকে আমি মনে করি সিরিয়াসলি দেখা উচিত। যেমন এই কুষ্টের কথাটা বললেন উনি, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা দরকার এখনো, মানে অনেক জায়গা রয়েছে আমাদের উন্নয়ন করার। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে কি, ধরেন কিছু কিছু জিনিস হচ্ছে কি সরকার থেকে আমার কাছে মনে হচ্ছে যে প্যাট্রোনাইজ করা। কারণ সরকারের পক্ষ থেকে এবং সরকারকে যারা লালন করতো তাদের পক্ষ থেকে একটা কথা বলেছে যে এই সরকারকে আমরা 5 বছর চাই। তো সেই 5 বছর তাকে টিকা রাখার জন্য এই ধরনের অনেক ধরনের মব করা হতো, অনেক কিছু। যেমন আবার উনি একটা কথা বলেছেন যে ইশরাক নাকি ওই সবচেয়ে বড় মব করছে খলিলুর রহমান পদক। ইশরাক কোন খলিলুর রহমান পদক চেয়ে মব করে না, ওখানে পদক চাওয়া হয়েছে, চাওয়া হয়েছে, কিন্তু ইশরাক করে না। ইশরাক করেছে মেয়র কেন্দ্রিক, সে তাকে মেয়র কেন ওখানে গিয়ে তাকে দেওয়া হচ্ছে না? জানানো হয়েছে। ইশরাক এটা করে না, ইশরাক করছে মেয়রের জন্যই। না, কিন্তু ওখানে পদকের দাবি জানানো হয়েছে, পদকে যাবে জানা হয়েছে এটা আলাদাভাবে, কিন্তু ইশরাক কখনো সেটা করে না। ইশরাক লিড করেছে তার মেয়রের জন্য, কারণ তাকে আপনি একটা তার রাইটস তাকে আপনি বঞ্চিত কিভাবে তার করতেছেন। right? আরে এটা আদালত 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 কি বলছে? আচ্ছা, তাহলে চিটাগাংটা কিভাবে দিয়েছে ওটা নিয়ে তো আপনি কিছু বললেন না। না, এখন ওই একটা ওটা তো আদালতের রায় ছিল, এটা তো আদালত না, আদালতের রায় ছিল তো সেটা ভাই, এটা তো আদালত তাকে রায় দিছে। এটা তো ইন্টারিম টাইমের আদালত, এটা তো আর হাসিনার ক্যাঙ্গার আদালত ছিল না, তাই না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনার যে প্রশ্নটা ছিল যে ইন্টারিম টাইমের, এটা দেখুন ইন্টারিম টাইমে ডক্টর ইউনূসের আরেকটা বড় ব্যর্থতার জায়গা ছিল, সেটা হচ্ছে কি ধরেন উনি আসলে রাইট ম্যানকে রাইট জায়গায় পিক চুজ করতে পারেন না। যার কারণে যে ধরেন উনি স্বাস্থ্য উপদেষ্টা ওনার গ্রামীণ ব্যাংকের একজনকে দিলেন, নূরজাহানকে, যিনি একেবারেই ডিজাস্টার করে দিয়ে গেলেন। এমন অনেক জায়গায় রয়েছে। দেখুন আরেকটা ভাই কথা বললো যে ওই নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী কেন দেওয়া হলো। এখন দেখুন, আপনার নিরাপত্তা উপদেষ্টাকে আপনি দিলেন, নিরাপত্তা উপদেষ্টাকে আপনি রেসিপ্রোকাল ট্রেডে, হ্যাঁ, তাই না, মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা এনডিএ, তো সে জায়গা থেকে আপনি ওনাকে পাঠালেন। পাঠানোর পরে ইলেকশনের 3 দিন আগে 12 ফেব্রুয়ারি ইলেকশন হলো, 9 ফেব্রুয়ারি আপনার এমন একটা চুক্তি করলেন যে চুক্তিটা 20 ফেব্রুয়ারিতে আমেরিকার আদালতে এটা মানে ডিসক্লোজ হয়েছে। গ্রান্ড একটু থামাতে চাই ডাক্তার রাকিব আল হাসান, এই আলোচনায় আমরা আবারও ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবার আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছে বিরতির আগে বলছিলাম আধিপত্যবাদ বা মব এই সুন্দর চেতনাকে কি বিনষ্ট করে কিনা, সেই বিষয়ে আপনি বলছিলেন। জি, দেখুন আমি ওই পররাষ্ট্রমন্ত্রী, এখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বিষয়টা একটু বলি। দেখুন তখন আপনার এই 9 তারিখে আপনার এই চুক্তিটা কেন করতে হলো, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি যখন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছে যে ওইটাতে বিএনপি জামাত উভয়ের সম্মতি ছিল। পরবর্তী সময় জামাত আমিরকে যখন জিজ্ঞেস করা হলো, উনি বলছেন সম্মতি নাই। ওনার যদি সম্মতি না থাকে তাহলে উনি পার্লামেন্টে কেন বিরোধিতা করলো না? পার্লামেন্টে কিন্তু উনি একবার এটা নিয়ে কথা বলেন, তার মানে বোঝা যাচ্ছে যে ওনারা এটা জানতো। সুতরাং আপনি গতকালও কিন্তু বাণিজ্য মন্ত্রী, এখনকার যিনি বাণিজ্য মন্ত্রী মুক্তিদি সাহেব, উনি বলেছেন যে এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। সুতরাং আপনি হঠাৎ করে কিন্তু এই ধরনের চুক্তি থেকে বেরোয়া যায় না, কারণ এখানে অনেক ক্লজ রয়েছে, অনেক চুক্তি, অনেক বিনিময়, অনেক এক্সচেঞ্জ রয়েছে। সুতরাং এটা আসলে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে কি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে মনে হলো, এবং যেহেতু উনি একই সাথে আমাদের রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব ছিলেন, এবং রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব থাকাকালীন উনি ব্যাংককে অনেক জায়গায় আরাকান আর্মি, মায়ানমার গভর্নমেন্টের সাথে উনি আলাপ আলোচনা করেছিলেন। এই কারণে আসলে বিএনপি সরকার বাধ্য হয়ে ওনাকে করতে হয়েছে, এটা কিছু করার ছিল না। অজিত দোভালের সাথে অনেকবার মিটিং করেছেন, এটাও একটা কারণ হতে হ্যাঁ, এটাও একটা কারণ হতে পারে, কোনো অসুবিধা নাই। আপনার নিরাপত্তা উপদেষ্টার সাথে কোনো অসুবিধা, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করতে কোনো সমস্যা না, পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করার কোনো অসুবিধা দেখি না আমি। আমার কথা হচ্ছে আমার রাষ্ট্রের যদি কোনো চুক্তি বা রাষ্ট্রকে বিকিয়ে দেওয়া না হয়। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়ের কথাটা বললেন যে ওই কুষ্টিয়ার ব্যাপারটা আমি অলরেডি অ্যাড্রেস করেছি। একই সাথে আপনি দেখেন গত 3 দিনে কিন্তু সেখানে জামাতের নেতা গ্রেপ্তার হয়েছে, কিন্তু জামাতের নেতাটা উনি নিজেই সচেতনভাবে উনি এড়িয়ে গেলেন, কারণ জামাতের জোটে উনি রয়েছেন। না, সে কারণে ওখানে যিনি জামাতে একেবারে
পারে, পত্রিকা নিউজ যদি জামাতের নেতা 3 দিন আগে গ্রেফতার হয়েছে, আমি হইতে পারে, news এটা দেখলাম। আমি দেখি নাই, কিন্তু আমি মাত্র প্রথমে নিউজ বের যাকে করলাম। মামলায় নাম দেওয়া হয়েছে হ্যাঁ, বুঝছেন? তিনি ওই ঘটনা থামাতে বলছেন। জামাত যদি এই ঘটনা জড়িত থাকে অবশ্যই আপনি জামাতকে অ্যারেস্ট করবেন। শিবিরের নেতা গ্রেফতার হয়েছে, তারপর হচ্ছে ঘটনাস্থলের এনসিবি সাবেক নেতা অনিক রায় মেসেঞ্জারে কেউ পাঠাচ্ছে, আপনি ওটা থেকে বলতেছেন, এটা তো আমি নিউজের কনফারেন্স হয় না, এইভাবে হয় না। আমি নিউজ বের করে দেখাচ্ছি আপনাকে। পত্রিকার নিউজ যুগান্তর এটা নিয়ে বিস্তারিত নিউজ করেছে এবং সেখানে জামাত বা বিএনপি, আমার কথা হচ্ছে কি জামাত বিএনপি না, এটার সাথে যারা জড়িত, হ্যাঁ, কোথায়? কারণ রাষ্ট্রের নিরাপত্তা যারা জড়িত সবাইকে গ্রেফতার করা উচিত। সংসদে পর্যন্ত আলাপ সবাইকে হচ্ছে, গ্রেফতার করা উচিত, গ্রেফতার সবাইকে গ্রেফতার করা উচিত। কারণ হচ্ছে কি ইউনূসের আমলে যে জিনিসগুলো ছিল এগুলো যদি এখনো যদি চলমান থাকে তাহলে কিন্তু মানুষের আস্থাহীনতা তৈরি হবে। এবং আমরা মনে করি যে ধরেন মব একটা মহামারী হিসেবে ধারণ করেছিল, এবং আমরা মনে করি যে সরকার এবং ইউনূস সরকার আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছিল। আমরা এখনো দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদের আশানুরূপভাবে উন্নতি হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই জায়গাটাও সরকারের জোর নজরদারি করা উচিত। কারণ হচ্ছে কি রাষ্ট্রের নিরাপত্তা এবং একই সাথে মানুষের যদি লাইফ সিকিউরিটি ঠিক না থাকে তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। কারণ হচ্ছে কি আপনার নিত্যনৈমিত্তিক সাধারণ মানুষ, যে সাধারণ খেটে খাওয়া মানুষ, তার কাছে যদি আপনার মাননীয় প্রধানমন্ত্রী লাস্ট অধিবেশনে কথা বলেছেন যে আমরা যত যাই বলেন না কেন একটা বেকার ছেলে যদি গ্রাজুয়েশনের পর চাকরি না পায় তার কাছে দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না। কিংবা ধরেন যারা আছে কৃষকরা যে বেঁচে যাচ্ছে তাকে যদি আমি সাহায্য না করতে পারি তার কাছে কোনো কিছু ভালো লাগবে না। এই জায়গায় আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আসা উচিত। এবং আপনার মাথা রাখা উচিত আমাদের প্রথম অধিবেশন শেষ, দ্বিতীয় অধিবেশন থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং আমাদের এমন একটা ক্রুশাল টাইমে আমরা বাজেটে দিতে হচ্ছে যে টাইমে হচ্ছে ধরেন আমাদের IMF এর লোন সরকার ঠিকভাবে পাচ্ছে না, জি। অর্থনৈতিক ক্রাইসিস। শুধু এই অর্থনৈতিক ক্রাইসিস এখন থেকে না, ইউনূসের আমল থেকে না, হাসিনার লাস্ট আমল থেকে শুরু হয়েছে। সুতরাং এটা কিন্তু সরকারকে ক্যারি করতে হচ্ছে। জি। আরেকটা আমি শেষ করি 10 সেকেন্ডে। আপনি দেখতে হবে কিন্তু এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন তার বিদ্যুৎ খাতে 52,000 কোটি টাকা তাকে কিন্তু ঋণ পরিশোধ করতে হয়েছে। সুতরাং এবং 49 দিন সরকারকে 200 কোটি টাকা পার ডেতে ভর্তুকি দিয়ে ফুয়েলের রেটটা ঠিক রাখতে হয়েছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের দেখতে হবে এবং আমরা মনে করি যে সরকারকে সহযোগিতা করা উচিত বিরোধী দল থেকে, আমাদের সাধারণ পক্ষ থেকে, সিভিল সোসাইটির পক্ষ থেকে। জি। না হলে কিন্তু আমরা আরেকটা দুর্গময় সম্মতির মধ্যে দিয়ে আমরা দুর্গময় সংকটের মধ্যে পড়ে যেতে পারি যে কোনো। জি সারোয়ার তুষার, জননিরাপত্তা যারা দেয় সেই পুলিশের উপরও আপনারা আক্রমণ করেছেন, আপনাদের অনেক নেতাকর্মী সেটি নিজ মুখে তা স্বীকারও করেছেন। আপনারা পুলিশকে আক্রমণের লক্ষ্যবস্তু করলেন কেন? ইন্টারেস্টিং প্রশ্ন। আমি যতটুকু দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে আপনি যদি সার্চ করেন, ধরেন কোনো একজন চাঁদাবাজ কিংবা কোনো একজন সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তারপর তাকে ওই বিএনপির লোকজন মব করে থানা ঘেরাও করে ছিনিয়ে নিয়েছে। এর সর্বশেষ নজির দেখছি আমরা কুমিল্লায়, এই কুমিল্লার কোনো একটা জায়গায়, যেখানে বিএনপির একজন নেতা, তাকে পুলিশ গ্রেফতার করেছিল। বিএনপি নেতাকর্মীরা ওখানে গিয়ে থানা ঘেরাও করে মব সৃষ্টি করে তারপর তাকে 9 না 10 ঘন্টার মধ্যে ছিনিয়ে নিয়ে এসেছে। কিন্তু আমরা পুলিশকে কবে লক্ষ্যবস্তু করলাম এটা ঠিক জানি না। মানে এটা কেন বললেন, এটা আমার ধারণা যে এটা সঠিক ধারণা না। পুলিশকে আমরা কখনোই লক্ষ্যবস্তু মনে করি না, বরং আমরা বলেছি যে পুলিশের সংস্কার দরকার। এবং এটা আমরা সেই ক্ষেত্রে আপনাদের জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ কিন্তু ব্যাপারটি নিয়ে কথা বলেছেন, আপনি দেখেছেন নিশ্চয়ই। সেই বিষয়টি ধরেই আমি আপনাকে যারা আমাদের এখান থেকে চলে গেছে তাদের তো আমাদের নিয়ে অনেক ক্ষোভ থাকতে পারে, সেখান থেকে বলতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, যে এনসিপির কোনো নেতাকে এরকম পাওয়া গেছে কিনা যে সে পুলিশের উপর হামলা করেছে, পুলিশের উপর আক্রমণ করেছে। পুলিশ বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করে, আমরা কেন তার উপরে হামলা করতে যাব? বরং আমরা বলি যে আপনি আইন শৃঙ্খলাটা আপহোল্ড করেন। যে সন্ত্রাসী, যে চাঁদাবাজি, সে কোন দলে এটা আমাদের দেখা দরকার নেই, আপনি তাকে গ্রেফতার করেন। কিন্তু গ্রেফতার তো করতে পারছেন না, আবার যেখানে যেখানে করছেও, এই কুমিল্লার এই সর্বশেষ ঘটনাটা, এটার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কি? যে বিএনপির নেতাকে আপনি ধরলেন, পুলিশ থানায় নিয়ে গেল, এটা যদি উদাহরণ হিসেবে সেট হয়, কোনো পুলিশ আর বিএনপি কোনো নেতাকে ধরতে চাইবে? রমনা থানায় যখন স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন কি বলে আসছেন? যে বিএনপির কেউ যদি পরিচয় দেয় লিগেলি হেল্প করি। লিগ্যালি হেল্প করতে বসে, ইলিগ্যাল তো বলে না। না কেন? কিন্তু আপনি বিএনপি পরিচয় দিবেন কেন? আপনি নাগরিক হিসেবে যাবেন। লিগ্যালি হেল্প করতে বসে, আপনি নাগরিক অনৈতিক কোনো সুবিধা দিতে বলে না ভাই। না, হ্যাঁ লিগ্যালি আপনি বিএনপির, ওনার বলা উচিত ছিল বিএনপির কেউ যেন পরিচয় দেওয়ারই সাহস না করে, এখানে নাগরিক হিসেবে সবাই যাবে। আপনি বিএনপির হিসেবে পরিচয় দিয়ে আপনি যদি থানায় গিয়ে বলেন যে অমুককে গ্রেফতার করেন, তাহলে তো এই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেওয়ার পরে, যেটা উনি বলেছেন লিগ্যালি, এটা পুলিশ যখন অর্ডারটা ক্যারি করবে তখন এটা আমরা জানি যে ডিস্টর্ট হতে হতে কোন পর্যায়ে পর্যন্ত যাবে, তাই না? আপনার বিএনপি পরিচয় দিতে হবে কেন? আপনি একটা নাগরিক হিসেবে যাবেন নাকি? আপনি যখন বিএনপির নেতার পরিচয় দিলেন, যে সরকার ক্ষমতায় আছে, যার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা থানায় বলে এসেছেন, পুলিশ কি তাকে গ্রেফতার করতে পারবে বা পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে? ওয়েন আপনার এখানে কুমিল্লা একটা অলরেডি একটা এক্সাম্পল সেট হয়েছে। এগুলো কিন্তু ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সামনে গুলি করে ফেলে যাচ্ছে। কোনো এখন পর্যন্ত কোনো আসামি বা কিছু গ্রেফতার হয় নাই। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা মার্চের হিসাব দেখলাম, 23 মার্চ, 24 মার্চ
এবং এই 24 মার্চ, 25 মার্চ, এই 26 মার্চ, এর মধ্যে মার্চের হত্যাকাণ্ড, এই লাস্ট মার্চের হত্যাকাণ্ড 28% বেড়েছে। জি, ডাক্তার রাকিব আল হাসান, আপনি নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দিবেন। সারোয়ার তুষার বলছিলেন আমরা দেখেছি একটা শ্রেণী মুক্তিযুদ্ধকে আড়াল করতে চেয়েছে, আবার 71-এর আসনে 24 বসাতে চেয়েছে। আমরা রিসেট বাটনের কথাও শুনেছি। 24 দিয়ে কি 71 আড়াল করা যায় নাকি? 1 মিনিটে আপনার কাছে যদি একটু জানতে চাই, আমরা আলোচনা শেষ পর্যায়ে। আচ্ছা, 1 মিনিটটাকে 10 সেকেন্ড একটু বলি। দেখুন, আমরা যখন আপনার উনি সালাউদ্দিন সাহেবের বর্ণনা দিলেন যে সালাউদ্দিন সাহেব বলছে, কারণ এটা পুলিশরা আসলে সাহস করবে না, কিন্তু আমরা কিন্তু ইউনুসের আমরা এটা দেখেছিলাম যে রাতের আধারে থানা থেকে হান্নান মাসুদ আসামিদেরকে ছিনিয়ে আনলো। সে হান্নান মাসুদ থানা থেকে ছিনিয়ে আনলো না। কাম অন, আপনি সবগুলো ঘটনা মিলায়েন না। একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আপনি এদেরকে আপনার জিম্মায় নিয়ে যান। স্টিল আমরা তাকে শোকজ করছি, কিন্তু এটা আপনি যেভাবে বললেন যে আসামি ছিনিয়ে নিয়ে আসছে, হান্নান মাসুদ কোনো মব করছে ওখানে? মবের প্রশ্ন আছে, কিন্তু আর কি আসামি ভাবে ছিনিয়ে আনতে পারে কিনা? পরবর্তী সময় সে একই অপরাধে আবার সে গ্রেফতার হয়েছিল। কোনো আসামি, হ্যাঁ, অন্য পরবর্তী সময় সে আবার গ্রেফতার হয়েছিল। অপরাধ থাকলে আপনি গ্রেফতার, অবশ্যই পরবর্তী আবার সে একই ধারা চাঁদাবাজির অভিযোগে সে আবার গ্রেফতার হয়েছিল। না রাকিব, আপনি এই প্র্যাকটিসগুলো যদি করেন, আমি আপনি যদি প্র্যাকটিসগুলো করি, তাহলে কিন্তু এরা কিন্তু অবশ্যই ভালো কাজ করে না। আমি সেটাই সমালোচনা করছি, কিন্তু সেটাই বললাম, যেটা বলছেন আসামি ছিনায় নিয়ে আসছে, প্রথমত এটা আসামি ছিল না। আচ্ছা, ওকে। আরেকটা ঘটনা যদি সে ধরা পড়ে তখন তাকে আসামি বলতে পারবেন, কিন্তু ওই সময় তাকে নেওয়া হয়েছিল একটা মিসবিহেভের কারণে। সে পুলিশের কাজে বাধা দিচ্ছিল, তাকে থানায় নিয়ে গেছে। পরে পুলিশেরই ঊর্ধ্বতন কর্মকর্তা হান্নান মাসুদকে ফোন দিয়ে বলছে যে আপনি এদের বিরুদ্ধে এখন তো কোনো মামলা নাই, কি করবে এদেরকে নিয়ে, আপনি এদেরকে আপনার জিম্মায় নিয়ে যান। আচ্ছা, এই ব্যাখ্যাটা আমি আপনার কাছে আজকে শুনলাম। না, এটা আগে শুনি নাই এর আগে। না, এটা কিন্তু আমি তো পরবর্তী সময় তাকে দেখেছিলাম যে আসামি চিনিয়ে, কারণ পরবর্তী সময় তাকে একই হান্নান মাসুদকে কি, হ্যাঁ, পরবর্তী সময় সে আবার একই চাঁদাবাজির অভিযোগে আবার গ্রেফতার হয়েছে। ওই সময় নিউজ আসছে, ধরা হয় নাই। চাঁদাবাজির কারণে আপনি গ্রেফতার করছেন, করেন, হ্যাঁ, রাইট। আমরা সেই প্র্যাকটিসটা দেখতে চাই, কিন্তু আপনি যখন কাউকে ছুড়ে আনবেন তখন তো পুলিশ, আপনি বললেন না সালাউদ্দিন সাহেব বলার কারণে পুলিশ কিন্তু সতর্ক হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু পুলিশ সতর্ক হয়ে গেল না। সুতরাং দায়িত্বশীল জায়গা থেকে সকলের একই ভূমিকা রাখা উচিত। আপনার শেষ সেকেন্ডে বলি, 30 সেকেন্ডে, 71কে কখনো রিপ্লেস করা সম্ভব না, কারণ 71 সারদাবাদ তুষার ভাই বললেন যে আমাদের তার আগে থেকে 200-250 বছর আগের ইতিহাস, কিন্তু 71-এর একটা পরাজিত শক্তি, তারা 71কে রিপ্লেস করতে চায় 24 দিয়ে, কারণে 24কে তার কুকুকিত করে দেয়, 24কে তারা বিতর্কিত করে ফেলতেছে, এবং 24কে দিয়ে 71কে রিপ্লেস করার কারণে এই জুলাইকে দ্রুততম সময় বিক্রি হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।